আসসালামু আলাইকুম। আয়াতম কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। খ্রিসমাস তো চলেই আসলো, আর খ্রিসমাস মানেই কেক। তবে এই খ্রিসমাসের কেক খেতে কে কে পছন্দ করো অবশ্যই জানাতে ভুলো না। তবে খ্রিসমাসে এই প্লাম কেকটা খেতে খুবই ভালো লাগে, তাই না? তাই আজ আমি নিয়ে চলে এলাম একদম সহজভাবে ওভেন ছাড়াই বাড়িতে এগলেস প্লাম কেকের রেসিপিটি। এটি দোকানে কিনতে গেলে অনেকটাই দাম পড়ে যায়, তাই বাড়িতেই বানিয়ে নিন অল্প খরচে কড়াইয়ের মধ্যে একদম সহজভাবে বেকারি স্টাইল বা দামি দামি বেকারির স্বাদ বাড়িতেই নিয়ে চলে আসুন। একদম পারফেক্ট হবে, এরকম নরম তুলতুলে স্পঞ্জি কেক হবে। তবে চলো বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপি শুরু করার আগে প্রত্যেকবারের মতন অনুরোধ জানাই, রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাই। দেখো, প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি অরেঞ্জগুলোকে আমি এবার জুস বানিয়ে নেব। এখানে তোমরা চাইলে ফ্রেশ জুসটাও নিয়ে নিতে পারো, আবার চাইলে যে রেডিমেড জুসগুলো পাওয়া যায় সেগুলোও নিয়ে নিতে পারো। দেখো, এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ জুস। এবার দিয়ে দেবো এর মধ্যে ড্রাই ফ্রুট। এখানে যা যা ড্রাই ফ্রুট তোমাদের খেতে পছন্দ লাগে বা ভালো লাগে সেই ড্রাই ফ্রুটগুলো নিয়ে নিতে পারো। পরিমাণ তোমরা তোমাদের পছন্দ মতন নিতে পারো কম বেশি করে। তাও এখানে আমি দিয়ে দিয়েছি টুটি ফুটি, 2 ধরনের কিশমিশ, আমন্ড বাদাম, কাজু বাদাম, আর নিয়েছি মেলো সিডস, আর নিয়েছি কাজু বাদাম। এবার এগুলোকে ভিজিয়ে রেখে দিতে হবে 2 থেকে 3 ঘন্টার জন্য। হাতে সময় কম থাকলে 2 থেকে 3 ঘন্টা অবশ্যই ভিজিয়ে রাখতে হবে, আর যদি হাতে সময় বেশি থাকে তাহলে এটা 4 থেকে 5 ঘন্টা মতন রেখে দিতে হবে। তবে আমি 4 থেকে 5 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। এবার দেখো, এই কেকের মধ্যে একটা স্পাইসি ফ্লেভার আসে, তাই স্পাইসি ফ্লেভারের জন্য এখানে কিছু মশলা অ্যাড করা হয়। তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা এলাচ, 3 থেকে 4টে লবঙ্গ, আর নিয়েছি কিছুটা গোলমরিচ 7 থেকে 8টা, নিয়েছি 1 টুকরো দারচিনি, আর জয়ত্রীর একটুখানি টুকরো। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কতটা নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা আদা। এখানে আমি আদাকে ভালোভাবে শুকিয়ে আগে থেকে রেখে দিয়েছি। এই ঠান্ডার মধ্যে আমি আদাকে শুকনো করে রেখে দিই, যখন প্রয়োজন পড়ে এটাকে আমি ইউজ করি। তবে এখানে চাইলে তোমরা আদার গুঁড়োটাও নিয়ে নিতে পারো, বা আদার পাউডার যেটা বলা হয় সল্ট পাউডার, সেটাও নিয়ে নিতে পারো। এবার এটাকে একটা ফাইন পাউডার বানিয়ে নিতে হবে। যেহেতু এই মশলাটা ফাইন পাউডার হবে না, তাই অল্প একটু চিনি দিয়ে আমি পাউডার বানিয়ে নিচ্ছি। অন্যদিকে দেখো, এখানে ক্যারামেল তৈরি করে নেব। এখানে ক্যারামেলটা, চিনিটা বেশ কালার এসে গেলে, ক্যারামেল হয়ে গেলে এখানে অল্প অল্প পানি দিয়ে দেবো। এখানে হাফ কাপ চিনির জন্য এখানে হাফ কাপ পরিমাণ আমি পানি দিয়েছি। তবে চিনির পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতন নিতে পারো বা টেস্ট অনুযায়ী নিতে পারো, কম বেশি করে এখানে। তবে আমার মনে হলো হাফ কাপ চিনিটা বেস্ট মিষ্টি ছিল, এটা ভালোই লাগছিল। এবার দেখো, ক্যারামেলটা হয়ে গেলে আমি অন্য সাইডে রেখে দেবো। এবার শুকনো উপকরণগুলো আমি চেলে নেব। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। এখানে আমি আটা দিয়ে বানাচ্ছি, তবে তোমরা চাইলে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারো, সেম প্রসেসটি ফলো করে। এবার দেখো, 1 কাপ আটার জন্য এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা যে কোনো কোয়ালিটির নিয়ে নিতে পারো। আর আটাটা আমি বাজারের যে প্যাকেটের আটাগুলো হয় সেই আটা নিয়েছি, তবে তোমরা যে কোনো আটা নিয়ে নিতে পারো। তবে একটু ভালো কোয়ালিটির নেওয়ার চেষ্টা করবে, তাহলে কেকটা খুবই ভালো লাগে খেতে। এবার দেখো, দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দেবো। এবার মশলাটা, আটা আর আমুল দুধটা ভালোভাবে এখানে চেলে নিতে হবে। এখানে যেহেতু মশলার মধ্যে অনেকগুলো গুঁড়ো গুঁড়ো থাকে বা অনেক গোটা থাকে এই এলাচের খোসাগুলো, তাই একটু চেলে নিলে খুব ভালো হয়। দেখো, এখানে চালা হয়ে গেছে। এবার এটা আমি সাইডে রেখে দেবো। অন্যদিকে ব্যাটারটা বানানোর আগে আমি কেক টিনটা বা কেক মোল্ডটা রেডি করে নেব। কেকের ব্যাটারটা বানিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, তাই এগুলো আগে ব্যাটারটা বানাবার আগে বানিয়ে বা রেডি করে নিলেই খুবই ভালো হয়। দেখো, কেক টিনের মধ্যে একটা আমি পেপার লাগিয়ে নিয়েছি। তবে তোমরা কেক টিন যদি না অ্যাভেলেবেল থাকে, যে কোনো বাটি বোয়েলের মধ্যে এটা বেক করে নিতে পারো। দেখো, এখানে আমি অল্প একটু ঘি ব্রাশ করে নিচ্ছি, তবে ঘিয়ের বদলে তেল বা বাটার দিয়েও এটা ব্রাশ করে নিতে পারো। অন্যদিকে আমি কড়ার মধ্যে অল্প একটু লবণ দিয়ে প্রিহিট করতে রেখে দিয়েছি। এগুলো আগে থেকে করে রেখে দেবে, তাহলে দেখবে কেকটা খুব সুন্দর হবে। এখানে দেখো, যে ক্যারামেলটা বানিয়ে রেখেছিলাম সেই ক্যারামেলটাও এখানে ঠান্ডা হতে রেখে দিয়েছি। এটা ঠান্ডা হতে হতে দেখবে একটা মধুর টেক্সচার এসে যাবে, যেরকম মধুর মতন দেখতে লাগে সেরকম একটা টেক্সচার এসে যাবে। এবার এটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে দেখো, এখানে আমি সবগুলো উপকরণ নিয়ে বসে পড়েছি। এবার আমি যে অরেঞ্জগুলো থেকে জুস বানিয়েছিলাম, সেই অরেঞ্জের খোসা থেকে এই জেসটা বার করে রেখেছি, বা খোসাটা একটু গ্রেট করে রেখে দিয়েছিলাম। তবে একদম বেশি করে গ্রেট করবেন না, তাহলে তেতো হয়ে যাবে। একটু হলদে হলদে থাকা অবস্থাতেই এটা গ্রেট করে নিতে হবে। দেখো, এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। এবার
জুসের মধ্যে ওটা দিয়ে দিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি মেল্টেড ঘি। এখানে ঘিয়ের বদলে বাটারও নিয়ে নিতে পারো, আবার সাদা তেলটাও নিয়ে নিতে পারো, তবে আশা করি ভাজা পোড়া তেল ইউজ করা যাবে না। এখানে কোনো রকম ভাজা বা পোড়া তেল ইউজ করবেন না, তাহলে দেখবেন একটা বাজে স্মেল আসবে আর কেকটা একদমই খেতে ভালো লাগবে না, কেকটা একদম বাজে হয়ে যাবে। তাই এখানে ঘি বাটার একটু ভালো কোয়ালিটির ইউজ করলেই খেতে বেশি ভালো লাগে। এবার খুব সুন্দর করে এটা মিক্স করে নিতে হবে। দেখো এখানে যেহেতু বাড়িতেই একটু হেলদিভাবে বানানোর চেষ্টা করছি, তাই এখানে ঘি আর আটা আর যে ফ্রেশ জুসটা থাকে সেটা দিয়েই বানাবার চেষ্টা করছি, যাতে এটা একটু হেলদি হয়। তবে এখানে চিনির বদলে তোমরা চাইলে গুড় দিয়েও বানিয়ে নিতে পারো, তবে আমার কাছে যেহেতু গুড়টা অ্যাভেলেবেল ছিল না, তাই আমি আর ইউজ করলাম না। দেখো এখানে ভালোভাবে মিক্স হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, ওই হাফ টেবিল স্পুন। এবার খুব ভালোভাবে সব কিছু মিক্স করে নেব। এবার শুকনো উপকরণের উপরে আমি এই অরেঞ্জ জুসটা দিয়ে দেবো, তবে একেবারে দেব না। আমি প্রথমে অর্ধেকটা দিয়েছি, দিয়ে একবার ভালোভাবে মিক্স করে নেব, তারপরে ফের অর্ধেকটা দেবো। মানে আমি এখানে দুইবারে ইউজ করেছি। একেবারে দিলে দেখবে কি ব্যাটারটা অনেকটা দানা দানা হয়ে যাবে, তাই একদমই ভালো হবে না। তাই অল্প অল্প করে দিয়ে দুইবারে আমি একটা মিক্স করে নিচ্ছি। এবার ভালোভাবে একই ডাইরেকশানে মিক্স করতে হবে। এটা আপার ডাইরেকশান মিক্স করলে হবে না, তাহলে ব্যাটারটা বাজেভাবে তৈরি হবে, কেকটি একদমই ভালো হবে না। একই ডাইরেকশানে এটা ভালোভাবে মিক্স করতে হবে। দেখো এইভাবে করে মিক্স করে নিতে হবে, এটাকে একটু চেপে চেপে মিক্স করতে হবে। এখানে আমার মিক্স করা হয়ে গেছে, দেখো খুব সুন্দরভাবে। আর এটা নর্মাল কেকের মতন পাতলা ব্যাটার তৈরি হবে না, তাহলে দেখবে পাতলা ব্যাটার তৈরি করলে এটা যে ড্রাই ফ্রুটগুলো দিয়েছি ওগুলো নিচেই বসে যাবে, তাহলে একদম মাখো মাখো হবে না। তাই এই প্লাম কেকের ব্যাটারটা একটু গাঢ় তৈরি হয়। এখানে মিক্স করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা। এবার এটাকে অ্যাক্টিভ করার জন্য আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। এখানে ভিনেগারটা দেওয়ার কারণে দেখবে সোডাটা খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে যায়। এবার তাড়াতাড়ি করে এটাকে মিক্স করতে হবে, যাতে ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে ফরম্যাট হয়ে যায়। এখানে খুব তাড়াতাড়ি করে মিক্স করতে হবে ফটাফট করে, না হলে এটা দেখবে একদম ভালোভাবে ফরম্যাট হচ্ছে না। আর এটা মিক্স করতে করতে দেখবে ব্যাটারটাও অনেকটা ফুলে এসেছে খুব সুন্দরভাবে। এখানে দেখো মিক্স করা হয়ে গেছে। এবার এটা কোনো মতেই রাখা যাবে না, এবার তাড়াতাড়ি করে বেক করতে দিয়ে দিতে হবে। তার জন্য দেখো কেক টিনের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এবার কেক টিনের মধ্যে ঢালার পরে একটু ড্যাব ড্যাব করে নিতে হবে, যাতে এই ব্যাটারগুলো সমান হয়ে যায়। আর ভিতরে কোনো বাতাস যদি আটকে থাকে তাহলে বেরিয়ে আসবে, তাই একটু ড্যাব ড্যাব করে নিতে হবে। দেখো এইভাবে করে একটু ড্যাব ড্যাব করে নিচ্ছি। এখানে দেখো এবার ওপর থেকে না আমি কিছুটা দিয়ে দেবো ড্রাই ফ্রুট। যেই ড্রাই ফ্রুটগুলো আমি ব্যাটারের মধ্যে ইউজ করেছিলাম সেই ড্রাই ফ্রুটগুলোই এখানে দিয়ে দিচ্ছি, তবে এটাও অপশনাল, তোমরা চাইলে স্কিপও করতে পারো। এভাবে করে দিয়ে দিতে হবে। দেখো এখানে দেয়া হয়ে গেছে। এবার এটা আমি বেক করতে দিয়ে দেব। দেখো আমি আগেই বলেছিলাম যে আমি আগে থেকে কড়ার মধ্যে অল্প একটু লবণ আর এই একটা স্ট্যান্ড দিয়ে প্রিহিট করতে রেখে দিয়েছিলাম। এবার দেখো কেক টিনটা আমি এর মধ্যে বসিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে ছোট বার্নারে ঘড়ির সময় ধরে ঠিক 1 ঘন্টা মতন বেক করে নিতে হবে লো ফ্লেমে। আর যদি এটা ওভেনে বেক করতে চাও তার জন্য এখানে 180 ডিগ্রিতে 40 মিনিটের জন্য বেক করে নিতে হবে। দেখো এখানে যাতে ভালোভাবে বেক হয় তার জন্য আমি একটা বাসন চাপা দিয়ে দিয়েছি। এখানে স্টিলের বাসনটা চাপা দিলে কালারটা খুবই ভালো আসে। আর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটা তাওয়া, যাতে খুব সুন্দরভাবে বেক হয়ে যায়। দেখো 1 ঘন্টা পর আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দরভাবে বেক হয়েছে, তাই না? দেখে কতটা লোভনীয় লাগছে। এবার দেখো এটা ঠান্ডা হয়ে গেলেই ডিমোল্ড করবে, না হলে কেকগুলো একদমই ভেঙে যাবে। এটা যেহেতু অনেকটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয় কেকটা, তাই এটা একটু ঠান্ডা করে বেক করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন কি ভালো হবে। দেখো এখানে আমার ডিমোল্ড করা হয়ে গেছে, কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। এবার দেখো এর মধ্যে আমি অল্প একটু উপর থেকে ঘি লাগিয়ে দিচ্ছি, যাতে দেখতে খুবই সুন্দর লাগে আর একটা গ্লসি ভাব আসে তার জন্য, তবে এটা পুরোপুরি অপশনাল। এখানে আপনারা চাইলে বাটারটাও ব্রাশ করে নিতে পারো। দেখো কতটা স্পঞ্জি নরম তুলতুলে হয়েছে আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো।
দেখতে যেমনটাই লোভনীয় হয়েছিল, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। একটিবার হলেও ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু অসাধারণ লাগে। কেমন হয়েছে রেসিপিটি জানাতে ভুলো না। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যেও। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাই। আল্লাহ হাফেজ, আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।